বন্ধুবর, আপনার চলবাসে ইন্সপেক্টর সাহেব। তাই বুঝি? বেশ, ধরতে বলো, যাচ্ছি। আমার বাল্যবন্ধু সমকের সবেতেই একটা হালকা মেজাজ, কোনো জিনিসেরই বিশেষ চাপ উনি নেন না। আজও সকাল থেকে তার মোবাইল ফোনটি নিয়ে আকাশের ছবি তুলে চলেছেন। কারণ জিজ্ঞাসা করলে বলেন, আরে পৃথ্বী, একটাই তো নেশা আমার, আর সেটা হলো এই ছবি তোলা, আর নয়তো ভিডিও তোলা, আর এতেই আমি আনন্দ পাই। আমি অবশ্য পাতি বাঙালি, পাতে ভাত ডাল আর বিছানায় দিবানিদ্র, এই দুই নিয়ে আমি বেশ খুশিতে আছি। হ্যাঁ, তবে বই পড়তে কিন্তু আমি খুব ভালোবাসি, আর এই জন্যই আমার বন্ধুটি আমার জন্য রাজ্যের নতুন নতুন বই কিনে নিয়ে আসে। ফোন ধরে বেশ কিছুক্ষণ হাঁ হুঁ করার পর সমক আমায় জানায়, গোছগাছ করে নাও বন্ধু, কাল সকাল 6টা 10 মিনিটে হাওড়া স্টেশন থেকে ট্রেন। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এবার কোথায়? তারাপীঠ। ইন্সপেক্টর ভদ্র আমাকে বললেন ওখানে একটা ড্রাগ র্যাকেট খুব অ্যাক্টিভ। পুলিশ বহু চেষ্টা করেও দস্যুদের ধরতে পারছে না। অগত্যা আমার শরণাপন্ন হয়েছেন। তো এবারও কি ফ্রিতে করবেন নাকি বন্ধু? না ভাইয়া, একদম নগদ 30,000 টাকা। বাহ, তাহলে শুভস্য শীঘ্রম। তারাপীঠ স্টেশনে যখন নামলাম তখন ঘড়িতে 10টা বেজে 30 মিনিট, আর আমি আর সমক অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। হঠাৎ শুনতে পেলাম দূরে অটো ড্রাইভারের সঙ্গে একজনের খুব ঝগড়া হচ্ছে। এগিয়ে গিয়ে দেখি একজন রোগা পাতলা ভদ্রলোক ড্রাইভারের সঙ্গে ঝগড়া করে চলেছেন। তার পরনে হলুদ পাঞ্জাবি আর তার ওপর জহর কোট, কাঁধে একটা ঝোলা ব্যাগ। প্রথমটা তার চেহারা দেখে বেশ হাসিই পাচ্ছিল, তবে ঝগড়া শেষ হতে আমাদের কাছে আসতে জানতে পারি তিনি হলেন আমাদের স্কুলের বাল্যবন্ধু মধুরঞ্জন সোম ও থুরি। তিনি অবশ্য এখন জ্যোতিষ সম্রাট ত্রিকালদর্শী মধুরঞ্জন সোম। সমক মধুকে বলল, তা তোর নাম তো অনেক শুনেছি, তবে তুই যে সেই আমাদের পুরাতন মধু, সেটা বুঝতে পারিনি ভাই। আমি বললাম, হ্যাঁ, তোর মতন জ্যোতিষবিদ কিন্তু গোটা ভারতবর্ষে হাতে গোনা। মধু মুখ নামিয়ে লাজুক ভাই বলল, মানে কি যে বলিস, এ তোরা যাতা, এই এখনো কি তোদের এই পিছনে লাগার সম্ভবটা যায়নি দেখছি ভাই। তা তুই কোথায় যাচ্ছিস? তারাপীঠ নাকি? হ্যাঁ, মানে ওই জ্যোতিষের একটু কাজ ছিল, কিন্তু অটোগুলো কেউ যেতে চাইছে না ভাই। আমাদের হোটেলেই মধু উঠবে পরে কথা বলতে জানতে পারা যায়, তাই আমরা একসাথে চলে এলাম। একসাথে পাশাপাশি দুটো ঘর নেওয়া হলো, একটাতে আমি আর সমক, আর অন্যটাতে মধু। ঘরে ঢুকে সমকের পেশার সম্বন্ধে শুনে মধু বলে উঠল, আরে বাস, মানে আমার ভাগ্যে বৃহস্পতি ঢুকে গেল ভাই, আমার এই বহুদিনের কিন্তু শখ পূর্ণ হবে। তা কোন শখ? সমক অবাক হয়ে প্রশ্ন করল। মধু সমকের কাছে এগিয়ে এসে তার দুটো হাত ধরে বলল, আগে বল, এই আমার শখটা পূর্ণ করবি। বেশ, কিন্তু কি শখ সেটা তো বল। না না ভাই, আগে কথা দিই। বেশ, এবার তো বল কি শখ। মানে ভাই, আমাকেও কিন্তু তোদের দলের সঙ্গে নিতে হবে। আর তাছাড়া তারাপীঠের গলিগলা মোটামুটি আমি সবই চিনি। বহুদিনের ইচ্ছা একটা রহস্যের সঙ্গে জড়িয়ে পড়ি, এবার এই সুযোগ পেলাম ভাই। দেখ, কথা কিন্তু খেলাপ করিস না। অগত্যা মধুর সঙ্গে নিতেই হলো। আর আমার মনে হলো মধুর সব চেনা বলি হয়তো সম্মুখ না করল না, এতে ওর সুবিধাও কিছুটা হবে। আমি আর মধু বিকালে বেরোলাম তারাপীঠ এক্সপ্লোর করতে, আর সমক গেল থানায় দেখা করতে। তবে 1 ঘন্টার মধ্যে ও এসে আমাদের সঙ্গে জয়েন করবে। প্রথমে মধু থানাতে যেতে চায়, কিন্তু সমক বলে আমাকে একবার চারদারটা ঘুরিয়ে দেখাতে, আমার নাকি চারপাশটা জেনে রাখা দরকার। আসলে কিছুই না, সমক আসলে আমাদের প্রথমে থানাতে নিয়ে যেতে চায় না, আর তার কারণে সে একা গেছে। আর তাছাড়া আশেপাশে ঘুরে দেখতে আমার বেশ ভালোই লাগবে। এটা কি ভাই? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম মধুকে। সে সামান্য হেসে বলল,
বিশেষ করে ল্যাংচা, বুঝলে বাচ্চা ধন, খাবে কি একদম ঝাঁঝে মরে যাবে। সত্যি আততাই ধরার সময় সময়কে রিভলভারের চেয়ে এই ল্যাংচা একটা ছুঁড়ে মারলে আততাইকে খুব তাড়াতাড়ি ধরা যাবে। কি বলিস? এরপর সেখানে মিষ্টি আর কচুরি খেয়ে তারামার সরণি ধরে এগিয়ে গেলাম শ্মশানের দিকে, কারণ এখানেই অপেক্ষা করতে বলেছে সমক। প্রায় মিনিট 15 অপেক্ষা করার পর সমক সেখানে চলে আসে, আর তারপরেই আমরা 3 জন মিলে যাই মা তারার পুজো দিতে। মন্দিরে খুব একটা ভিড় না থাকায় পুজো দিতে সেরকম খুব একটা কষ্ট কিছু হয়নি। আর তাছাড়া সমক ভিড় হলেও পুজো না দিয়ে কাজ শুরু করবে না। পুজো দিতে দিতে সন্ধে হয়ে গেল। আমরা এখন নাট মন্দিরে হাত পা ছড়িয়ে বসে আছি। তবে এই তারাপীঠে মধুকে যে অনেকেই চেনে এবং সবাই যে খুব সম্মান করে সেটা বোঝাই যাচ্ছে। এই মিনিট 15 বসে থেকেই প্রায় জনা 10 মানুষ ওর সঙ্গে ছবি তুলে ওকে প্রণাম করে চলে যাচ্ছে। দেখেও ভালো লাগে যে মধু একটা সম্মানীয় জায়গায় পৌঁছেছে। ইতিমধ্যে সমককে আমি প্রশ্ন করি, কিরে সমক, কোথা থেকে শুরু করবি, কিছু বুঝতে পারলি? সমক চোখ বুজে ধ্যান করছিল। আমার কথা শুনে চোখ খুলে বলে, দেখ পৃথ্বী, থানায় যা শুনলাম তাতে এটুকু বুঝতে পারছি যে ব্যাপারটা এত সোজা কিছু নয়। আগেই মহাশ্মশানের ড্রাগের কারবার চালালেও এখন পুলিশের তৎপরতা সেটা বন্ধ হয়েছে। তবে ওদের কাউকে কিন্তু ধরা যায়নি, আর পুলিশ এটাও বলতে পারছে না যে ড্রাগের কারবার অন্য কোথাও চলছে কিনা। তাহলে এখন উপায়? পুলিশের কথা অনুযায়ী এখন কোথায় ওদের ডেরা সেটা খুঁজে বার করা খুব প্রয়োজন। এবার মধু বলে উঠল, মানে আচ্ছা, তোরা যদি কিছু পুণ্য না করিস তাহলে একটা কথা বলি। বল না। সমক বলল, এই চল না, এখনো তো খুব একটা দেরি হয়নি, একটু এই আটলা থেকে ঘুরে আসি ভাই, মানে বামদেব বাবার জন্মস্থান থেকে। আর তাছাড়া ভাই, টোটো করে যেতে যেতে চারপাশের পরিবেশ বেশ ভালোই লাগবে। আমরা রাজি হয়ে গেলাম। আর তাছাড়া সমকের এখন ক্লু না পাওয়া অবধি কাজ নেই। তাই সমক বলল, অবশ্যই যাব, আর মাথাটাও তো একটু খোলা দরকার, না হলে এই কেসের কিছু নাগাল করা যাবে না। একটা টোটোতে আমরা 3 জন চেপে বসলাম। পেছনের সিটে আমি আর মধু, আর মাঝের সিটে সমক মোবাইল ক্যামেরা নিয়ে বসল, আর ওর পাশে একজন অপরিচিত ভদ্রলোক বসলেন। সেও আটলা যাচ্ছেন বামদেব বাবার জন্মস্থান দর্শন করতে। ভদ্রলোকের পরনে সাদা পাঞ্জাবি আর পায়জামা, চুল ব্যাকব্রাশ, চোখে কালো ফ্রেমের চশমা। আমাদের সঙ্গে কিন্তু কোনো কথা বলেননি। গম্ভীরভাবে একবার আমার দিকে আর একবার মধুর দিকে আর মাঝে মাঝে সমকের দিকে তাকিয়ে দেখছেন। আমাদের টোটো তারামা রোড ধরে এগিয়ে চলল আড্ডার উদ্দেশ্যে। চারিদিকে মনোগ্রাহী দৃশ্য দেখে মনটা যেন ভরে যাচ্ছিল। চোখে মুখে ঠান্ডা বাতাসের স্পর্শ, চারিদিকে ঝিঝির ডাক, আর ক্ষেত ভর্তি পাকা ধানের সুবাস। সত্যি এক স্বর্গীয় সুখ অনুভূতি করছিলাম। চোখ ফিরিয়ে দেখলাম মধু চোখ বুজে প্রকৃতির উপভোগ করছে। সমক এই অন্ধকারেও ক্যামেরা চালিয়ে বাইরে ভিডিও করছে। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার দেখলাম সমকের পাশের ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সমকের দিকে। আমার একটু সন্দেহ হলো। আমি সমককে ডাকতে যাব এমন সময় ঘটে গেল এক ভয়ানক ব্যাপার। হঠাৎ সেই অপরিচিত লোকটি সজোরে ধাক্কা মারল সমককে। অমনি সমক টোটো থেকে ছিটকে পড়ল রাস্তাতে। সঙ্গে সঙ্গে টোটো থেমে গেল। অমনি ওই লোকটি টোটো থেকে লাফ মারে। মধু তাকে ধরতে গিয়েও পারল না। আমি ছুটে গেলাম সমকের কাছে। গিয়ে দেখি সমক রাস্তার ঢাল বেয়ে গড়িয়ে গেছে নিচু ধান জমির ওপর। এতক্ষণ মধুও চলে এসেছে আমার সঙ্গে। কোনো মতে সমককে তুলে আমরা ওই টোটো দলেই হোটেলে ফিরলাম। টোটো স্পিড কম থাকায় তেমন কোনো চোট পায়নি সমক, তবে একটু হাত পা ছড়ে গেছে। ভাগ্য ভালো কোনো কিছুই ঘটেনি তার সঙ্গে।
আমি সমককে আমার সন্দেহর কথা বলতেই সে বলে, আমার তাই লাগছিল বুঝলি, তাই ওই পাপির ছবি তুলে রেখে ফোনে। তবে ওর মনের ভেতরে যে এটা চলছিল কে জানবে বলতো। এবারে ইস ইস, যদি আগে থেকেই বুঝতাম ভাই, তাহলে ব্যাটার অতীতটা একবার বিচার করে নিতাম। এই খুব ভুল হয়ে গেল সমক। হাত দিয়ে মাথা ঠুকতে ঠুকতে বলল মধু। হঠাৎ মাথা টোকা থামি আবার বলে উঠল, ও দেখেছিস, ভুলেই গেছিলাম ভাই। মালটাকে ধরতে গিয়ে ওর পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে আমার হাতে চলে আসে, আর তার থেকে এটা আমি পাই। এই বলে একটা কার্ড বার করে সমকের দিকে এগিয়ে দিল মধু। সমক কার্ডটা দেখে আমার দিকে এগিয়ে দিল। আমি কার্ডটা হাতে নিয়ে দেখলাম তাতে লেখা আছে একটা ধর্মশালার নাম, তবে সেটা তারাপীঠে কিনা জানি না। মধুকে জিজ্ঞাসা করতেও বলে, দেখ ভাই, এখানকার তো কম হোটেল নেই, আর তাছাড়া আমি হোটেলের নাম দেখতে তো তারাপীঠ আসি না। সমক আমাকে বলল, পৃথ্বী, একবার ইন্টারনেটটা দেখতো এই হোটেলটা তারাপীঠে পাস কিনা। আমি নামটা খুঁজে দেখি এটা একটা তারাপীঠেরই ধর্মশালা। নেটে যা দেখলাম মুন্ডমালিনী তালা ঘাটের দিকে। সমককে সব বলতে সে বলে, চল এবার গিয়ে দেখা যাক। আমি আমাকে বললাম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? তোর এই অবস্থা কোথায় যাবি? আর তাছাড়া এখন অনেকটা রাতও হয়েছে, তাই কাল সকালেই যা হবার হবে। না পৃথ্বী, তা হয় না। অনেক দায়িত্ব নিয়ে কথা দিয়েছে ইন্সপেক্টর ভদ্রকে, আর আজ রাতে না গেলে ওদের ধরা যাবে না। আর রইল কথা আমার শরীর, সেটা কলকাতায় ফিরে গিয়ে দেখা যাবে। আপাতত মুন্ডমালিনী তলা। তারপর মধুর দিকে তাকিয়ে বলল, কিরে, যাবি নাকি? আলবাত যাবো ভাই, কোনো কিছুই মিস করা যাবে না ভাই। বাম হাতের ওপর ডান হাতে তালি দিয়ে বলে উঠল মধু। এখন রাত 11:20 আমরা দাঁড়িয়ে সেই ধর্মশালার সামনে। এখানে এসে সমক একবার চারপাশটা ঘুরে আসে, তবে সেরকম কিছুই দেখতে পাইনি। রাস্তা এদিকটা বেশ অন্ধকার এবং ফাঁকা। এই ধর্মশালাটা মুন্ডমালিনী শ্মশান ঘাটের ঠিক উল্টো দিকের ফাঁকা জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কি কোনো লোক ধর্মশালায় থাকবে? এই প্রশ্নটা মধুকে করতে সে বলে, আরে ভাই, আমাদের মতন তো অনেক জ্যোতিষ, অনেক সাধুরা তো আছেন, যারা তারাপীঠের দিকে ওই হই হুল্লোড়ের মধ্যে থাকতে চান না। আর তাছাড়া ধর্মশালা লোক চক্ষুর দূরে নিরিবিলি জায়গায়, তাই। তারপর সমক আমাদের একটা অন্ধকার জায়গা দাঁড় করিয়ে দেয়। তারপর বলে, আমরা এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব, আর দেখব কেউ শ্মশানের দিকে যাচ্ছে কিনা। তারপর লুকিয়ে তাকে পিছু করব। আপাতত নীরবতা পালন করুন। এই বলে নিজের মোবাইলের ক্যামেরা চালিয়ে ধর্মশালার দিকে তাকিয়ে থাকে সমক। আমি আর মধু সমকের পেছনে একটা গাছের ফাঁক দিয়ে উঁকি মারতে থাকি। প্রায় 45 মিনিট হয়ে গেছে। চারিদিকে ঝিঝির ডাক আর মাঝে মাঝে প্যাঁচার ডাক ছাড়া আর কিচ্ছু কোথাও শোনা যাচ্ছে না। এমনকি মধুর নিঃশ্বাসের শব্দটাও আমি বেশ ভালো শুনতে পাচ্ছি। হঠাৎ সমক আমার হাতটা টান মারল। আমি ওর দিকে এগিয়ে গিয়ে দেখি এক সাধু বাবা ধর্মশালা থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছেন। সমক ইশারা করল যেন আমরা ওর অনুসরণ করি। অন্ধকারে সাধুবাবুকে অনুসরণ করে গা বাঁচিয়ে এগিয়ে চললাম। তবে মুশকিল হলো, সাধু বাবার মুখটা কিছুতেই দেখা যাচ্ছে না অন্ধকারে। কিছু দূর এগিয়ে গিয়ে মুন্ডমালিনী তলার ঘাটের সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে গেলেন দ্বারকা নদের দিকে। হঠাৎ একটা টর্চের আলো ফেললেন সাধু বাবা। অমনি দূর থেকে আরেকটা টর্চের আলো সিঁড়ে এসে পড়ল সাধু বাবার মুখের ওপর। আর সঙ্গে সঙ্গেই মধু বলে উঠল, এ তো আদিনাথ তান্ত্রিক রে, তারাপীঠের এনার বাস। ইনি এখানে কি করছেন? সমক মুচকি এসে বলল, বুঝলি না মধু, তোর আদিনাথ বাবার একটু অর্থের দরকার হয়েছে, তাই পাউডার বেছে অর্থ বানাচ্ছেন, বুঝলি। হোটেলে আমাদের রুমে আমরা তিনজন চুপ করে বসে আছি। কারোর মুখে কোনো কথা নেই।
হঠাৎ সমকের কথায় নীরবতা ভঙ্গ হলো। আচ্ছা মধু, তুই একবার আমাদের আদিনাথের সঙ্গে দেখা করতে পারবি? মধু জিজ্ঞাসা দৃষ্টি বলল, মানে ভাই সে তো পারবো, কিন্তু সব দেখে সব বুঝে মানে তুই ওনার সঙ্গে দেখা করবি? যাব। শিকারের আগে শিকারকে ভালো করে মেপে নেওয়া, ভালো না হলে সব গন্ডগোল হয়ে যাবে যে ভাই। আর এখন যে অবস্থা, তাতে একটা ভুল পদক্ষেপ আমাদের জীবন নিয়েও টানটানি হতে পারে। তাই সব দিক মেপে পা ফেলতে হবে। বেশ, কখন যাবি বল? কাল সন্ধ্যাতে, কারণ কাল সকালে একবার আমি থানায় যাব, আর একটা জায়গায় যেতে হবে। এই বলে সমক চুপ করে গেল। ঘরের জানলা দিয়ে শ্মশানের দিকে তাকিয়ে থাকলো সে। আচ্ছা, তুই কি আরো কিছু নিবি নাকি রে? আমি প্রশ্ন করলাম বিখ্যাত জ্যোতিষবিদ মধুরঞ্জন সোমকে। কারণ একটা রোগা মানুষ সকালে ব্রেকফাস্টে যে কি করে এত খাবার খেতে পারে, তাও যদি বুঝতাম 100 কিলো ওজন, মাত্র 55 কিলো ওজনে এত খাবার যায় কোথায়, তার জিজ্ঞাসা করাতে মধু বলে, মানে এইসব তুই বুঝবি না ভাই, সবই সাধনা, বুঝলি, সবই সাধনা। তারপর একটা ঢেঁকু তুলে বলে, আসলে এই কি বলতো ভাই, এই খাওয়া আর গোয়েন্দা কাহিনী পড়াই হচ্ছে আমার একটা ওই প্যাশন যাকে বল, বুঝলি। আর তাছাড়া কতটুকুই বা আমি খাই বল। হ্যাঁ তা তো ঠিক। আমি হতবাক হয়ে বললাম। সমকাজ সকাল থেকে বেরিয়েছে থানার দিকে। এখন ওখান থেকে আরো একটা কোথাও যাবে, তবে সেটা কিছু আমাদের বলেনি। আমি আর মধু ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়ব চারদিকে ঘুরে বেড়াতে। প্রথমে বীরচন্দ্রপুর, তারপর মা তারার প্রসাদ ভোগ গ্রহণ করব। তাই ঠিক সকাল 10টায় আমি আর মধু বেরিয়ে পড়লাম। সেখানে মনোরম সব ধর্মীয় স্থান দর্শন করে ঠিক দুপুর 2টোয় ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা যখন হোটেলে ফিরে এলাম, তখন ঘড়িতে বিকেল 4টে বেজে গেছে। সমক তখনও আসেনি, তাই দিবা নিদ্রাটা এই বেলা সেরে ফেলা ভালো। ঘুমটা ভাঙলো সমকের আওয়াজে। পৃথ্বী, রেডি হয়ে নে, আদিনাথের দর্শনে যেতে হবে তো। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সমক বিছানায় বসে নিজের জুতোটা পায়ে গলাচ্ছে। আমি প্রশ্ন করলাম, তা মধুকে ডেকেছিস নাকি রে? সমক আমার দিকে হতবাক দৃষ্টি নিয়ে বলল, হ্যাঁ, মধু আধ ঘন্টা হলো রেডি হয়ে বাইরের রিসেপশনে ওয়েট করছে, চটপট রেডি হয়ে নে। তারপর সমক বিছানা ছেড়ে উঠে ব্যাগ থেকে বার করলো ওর রিভলভারটা। তার মানে আজ সমক কোনো রিস্ক নিতে চাইছে না। কি যে হবে কে জানে। আমরা যখন রাস্তায় বেরোলাম তখন ঘড়িতে 7:15। মধু বলে উঠল, মানে ভাই সমু, অনেকটা দেরি হয়ে গেল ভাই। এত রাতে এই আদিনাথের ডেরায় যাওয়াটা এই খুব একটা কি বুদ্ধিমানের কাজ হবে নাকি ভাই? সমক দাঁড়িয়ে পড়ে বলল, দেখ, তোর যদি ভয় লাগে শ্মশানে যেতে, তাহলে আমি আর পৃথ্বী যাচ্ছি। আর পৃথ্বীরও যদি ভয় লাগে তাহলে আমি একা যাব। তবে আমি তো যাব বটেই, আজ না গেলে অনেক কিছু বিপদ হয়ে যেতে পারে। এই বলে সমক এগিয়ে গেল মা তারা স্মরণের দিকে। অগত্যা আমাদেরও ওর পিছু নিতে হলো। আমরা এখন দাঁড়িয়ে আছি মহাশ্মশানের সামনে। মধুকে দেখলাম একবার জয় মা তারা বলে কপাল আঙুলে ঠেকাতে। শ্মশানে ঢুকে দেখি চারদার অন্ধকার। কিছু মানুষ ধূপ মোমবাতি বিক্রি করছে বটে, তবে দর্শনার্থীর সংখ্যা অনেকটাই কম। শ্বেত পাথরে মোড়া সিঁড়ি দিয়ে নিচে নেমে ডান দিকে আমরা এগিয়ে চললাম। লক্ষ্য করলাম তখনও চিতায় মরা পোড়ানো হচ্ছে। শিবাভোগতলার কাছে আসতেই এক সাধুর সঙ্গে মধুর সাক্ষাৎ হয়ে গেল। ওদের কথা শুনে বোঝা যাচ্ছিল যে সাধু বাবা মধুকে ভালো করে চেনে। তারপর কথাবার্তা শেষ হওয়ায় মধু আমাদের কাছে আসতে সমক বলে, হ্যাঁ রে ইডিয়েট, তুই না জ্যোতিষ সম্রাট তন্ত্রবিদ, তাহলে রাতে শ্মশানে আসতে তোর এত ভয় কিসের? মানে ভাই ভয়ে আমি কখন ভয় পেলাম?
ওই ওই একবার তোদের বাজিয়ে নিচ্ছিলাম একবার, দেখলাম ভয় পাস কিনা। এই বলে গুনগুন করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। আমি আর সমক তখন কোথায় হাসি লুকোবো সেটাই বুঝতে পারছিলাম না। কিছু দূর যেতেই একটা ফাঁকা আর অন্ধকার জায়গায় দেখলাম এক সাধু বাবা ও তার দলবল আগুনের ধুনি জ্বালিয়ে সাধনা করছেন। মধু সমকের কানে কানে বলল, ইনি হলেন তান্ত্রিক আদিনাথ। দেখলাম সমকের চোয়ালটা শক্ত হয়ে গেল। মধু হাত জড়ো করে তাদের সামনে যেতেই আদিনাথ বলে উঠলেন, আরে এ তো মধুরঞ্জন যে, হঠাৎ আমাকে কিসের দরকারে? হ্যাঁ, মধু ভদ্রতার হাসি এসে বলল, আগে কলকাতা থেকে আমার কয়েকজন বন্ধু এসেছে, আপনার সাথে দেখা করার বড় স্বাদ তাদের, তাই নিয়ে এলাম। বাহ বাহ বাহ, খুব ভালো কাজ করেছো। তো কই ডাকো। আমি আর সমক সামনে গিয়ে নমস্কার করতেই আদিনাথ যা বললেন তা শুনেই আমার রক্ত জল হয়ে গেল। বুঝলেন সমক বাবু, আজকাল টিকটিকির পরিমাণটা বড্ড বেশি বেড়ে যাচ্ছে। সমক সামান্য মুচকি হেসে বলল, কি করবেন বলুন, পোকামাকড়ের উপদ্রবটাও যে বেড়ে যাচ্ছে, তাই টিকটিকি না বাড়লে অনেক ক্ষতি হয়ে যাবে যে। বেশ বেশ, তো বলুন কিভাবে আপনার সাহায্য করতে পারি? আসলে মধুরঞ্জনের মুখে আপনার খুব নাম ডাক শুনেছি, তাই আপনার সাথে পরিচয় করতে আসা। তাই বুঝি? তা রাতে অত বেশি পাহারা দেবেন না মিস্টার সেন, বিপদ হতে পারে। কিরকম বিপদ? শ্মশানের জায়গা, কোথায় কখন সাপ কোপ লুকিয়ে থাকে কে বলতে পারে? হ্যাঁ, এত দুশ্চিন্তা করবেন না দিনাথ বাবু, সাপকে কি করে বশ করতে হয় সেটা সমক সেনের খুব ভালো করে জানা আছে। বেশ, ভালো থাকবেন, আশা করি আবারও দেখা হবে। লক্ষ্য করলাম সমকের চোখের মধ্যে বিদ্যুতের ঝলক খেলে গেল। রাতে ডিনার করতে করতে মধু বলল, আচ্ছা, এবার কি করবি ভাই? এবার একটা সিগারেট, তারপর লম্বা ঘুম। সমক রুমালে মুখ মুছতে মুছতে বলল, আরে হেয়ালি করিস না তো, এমনিতেই রাহু বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে ভাই, খুব চাপের ব্যাপার, তার মধ্যে তোর হেয়ালি। এই বেটা পিথি বোঝা না সমককে। আমি পানটা মুখে পড়ে চেয়ারে হেলান দিয়ে বললাম, ওহ, দেখ, সমকের বুদ্ধির ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, আর রইল কথা ভয়ের, সেটা বাঙালির শিরায় শিরায় ঢুকে গেছে। তাই খামোখা ওসব ভেবে রাতের ঘুম নষ্ট করবো কেন ভাই? বরঞ্চ সমকের পরবর্তী চালটা জানা দরকার। তারপর আমি সমকের দিকে ফিরে বলি, কিরে, এবার কি করবি ভাবছিস? সমক জানলার সামনে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, দেখ, সমকের বুদ্ধির ওপর, সেটাই বড় কথা। কাল সকালে আমি একবার থানায় যাব, ইন্সপেক্টরের সঙ্গে কিছু কথা বলা দরকার, কারণ আদিনাথ বাবাজি ধরা না পড়লে এইভাবেই ড্রাগের কাজ চালিয়ে যাবে। তাই কালকেই হবে শিকার ধরার রাত। তবে আমাদের ছদ্মবেশে একটা দরকার হবে। আর হ্যাঁ, আমি এখন একটু বেরোবো, কিছু খোঁজ খবর নেওয়া দরকার। আমিও সঙ্গে যাব। না, একদম না, এখন শুধু আমার কাজ, কাল তোদের হেল্প লাগবে। আজ বরঞ্চ তাড়াতাড়ি শুয়ে পড়, আমার আসতে একটু দেরি হবে। এই বলে সমক বেরিয়ে গেল। আমি ঘড়িতে দেখলাম রাত 11টা বাজে। সকালে ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। সমক মেসেজ করেছে, ও আজ সকালে বেরিয়ে গেছে, কিন্তু রাতে কখন ফিরল আবার সকালে কখন বেরোলো কে জানে। বিছানায় বসে মেসেজটা পড়ছি, অমনি দরজায় টোকা। দরজা খুলে দেখি মধু দাঁড়িয়ে, তার হাতে একটা ব্যাগ। আমাকে এক প্রকার দরজা থেকে ঠেলে মধু ঘরে ঢুকে পড়ল। আমি তাড়াহুড়োর কারণ জিজ্ঞাসা করতে বলল, এই ভাই, আরে বাবা,
সমক তো আমাকে মেসেজ করে এই লেখে যে হোটেলের কেয়ারটেকারের কাছে এই ব্যাগটা রেখে গেছে, আমি যেন ওর থেকে নিয়ে আসি। আর লিখেছে এই সেটা যেন শুধু এই তোর সামনেই করি, তাই তাড়াতাড়ি ব্যাগ নিয়ে এখানে চলে আসি। সে তো ভালোই করেছিস। তা ব্যাগে কি আছে সেটা দেখেছিস কি? অ্যাটম বোম ভাই, অ্যাটম বোম। মানে সপ্তমী রাহু আর অষ্টমী কেতু। মানে? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। এই বুঝতে পারছিস না? এ নিজেই দেখে না। এই বলে ব্যাগটা আমার হাতে দিল। আমি ব্যাগ খুলে দেখলাম তাতে কিছু পোশাক আর নকল চুল আর একটা চিঠি রাখা আছে। চিঠিতে লেখা ছিল, ঠিক রাত 12টায় মুন্ডমানির তলায় এই সাধুর পোশাকে তোরা চলে আসবি, এসে ধুনি জেলে সাধারণ নাটক করবি। ওখানে নীল পোশাকে একজন সাধু থাকবেন, তিনি পুলিশের লোক, তিনি তোদের সাহায্য করবেন। আমি আশেপাশেই থাকবো, আপাতত এইটুকু। রাতে দেখা হবে বন্ধু। আমরা এখন মুন্ডমালিনী তলার দ্বারকা নদের সামনে ঘাটের সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছি। এখন রাত 11:55। আশেপাশে কেউ কোথাও নেই, শুধু সিঁড়ির ওপর একজন চাদর চাপা দিয়ে ভিখারি শুয়ে আছেন। চারিদিকে ঝিঝির ঢাক, আর দূরে শ্মশানে কোনো মৃতপ্রায় গাছের ডালে বসে থাকা প্যাঁচাটা মাঝে মাঝে ডেকে উঠছে, গাটা মাঝে মাঝে শিউরে উঠছে। আমরা এবার আস্তে আস্তে শ্মশানের ভেতরে ঢুকতে লাগলাম। লক্ষ্য করলাম মধু আমার হাতটা শক্ত করে ধরে আছে। আর সত্যি বলতে কি, আমারও যে ভয় করছে না তা কিন্তু নয়। কিছু দূর এগোতেই লক্ষ্য করলাম এক নীল বসন পরা সাধু বাবাজি বসে আছেন ধুনির সামনে। আমরাও গুটি গুটি পায়ে গিয়ে বসলাম তার উল্টো দিকে। সেই ভদ্রলোক চোখ খুলে আমাদের বললেন, সেনবাবুর খুব সংশয়। আমিও বলে উঠলাম, সেই জন্য তো এখানে আসা। বেশ, সমকবাবু ঠিক সময় চলে আসবেন, আপনারা চোখ বুজে বসে থাকুন। রাত যত করাতে লাগলো, আশেপাশের সাধুদের সংখ্যাও বাড়তে লাগলো, আর আশেপাশের ধুনিতে আগুনও জ্বলতে লাগলো পরে পর। হঠাৎ আমাদের সমস্ত রাতের তন্দ্রা কেটে গেল আদিনাথকে দেখে। মধু দেখলাম আমার হাতটা ধরে চড়ে ছাঁকুনি দিল। আপাতত আদিনাথ আমাদের চিনতে পারছে না, সেটা কিন্তু ঠিকই, কিন্তু বেশি ওর দিকে তাকিয়ে থাকাটাও খুব একটা ভালো কাজ নয়। তাই চোখ বুজে ধ্যানের নাটক করতে লাগলাম, আর চোখে তাকিয়ে থাকলাম ওর দিকে। দেখলাম একটা ধুনি জেলে বসলো আদিনাথ, ওর সঙ্গে আরো দুজন মানুষ বসল, একজন ভদ্রলোক ও আরেকজন ভদ্রমহিলা। দেখতে তো সাধারণই লাগছে। তারপর সময় যত কাটতে লাগলো, আদিনাথের ধুনির জোরও বাড়তে লাগলো, আর সেই সঙ্গে চলল মন্ত্রের আওয়াজ। তখন আশা করি রাত 3টে বেজে গেছে। আদিনাথকে দেখলাম কি সব জিনিস ভক্তদের দিতে। তাহলে কি আজকে আশাটাই বৃথা হলো নাকি আমাদের? আমি মনে মনে ভাবছি, আর দেখি সেই দম্পতি আদিনাথকে প্রণাম করে চলে যাচ্ছেন। হঠাৎ আশেপাশে বসে থাকা সাধুরা ছুটে গেলেন ওই দম্পতির দিকে। আদিনাথকে দেখলাম হাতে থালা ফেলে পালিয়ে যেতে। আমরা দুজন সেই থেকে উঠে ধরতে যাব, হঠাৎ রিভলভার গর্জে উঠল। মানে সমক? হ্যাঁ, দেখলাম সমক ঘাটের সিঁড়ি থেকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, পরনে তার ভিখারির বেশ। তার মানে রাতে যাকে আমরা দেখেছিলাম সেই সমক। গর্বে বুকটা ফুলে গেল। মধু একটা সিটি দিয়ে উঠল। সমক এবার আমাদের পাশে এসে দাঁড়ালো। নীল বসন পড়া সাধু বাবা থুরি, এই পুলিশ ইন্সপেক্টর যার কাছে আমরা বসেছিলাম, তিনি আদিনাথে হাত দুটো মুড়ে পেছনের দিকে ধরে দাঁড়িয়ে আছেন। বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান, সমক বলে উঠল। সমক সেনকে ফাঁকি দেওয়া অত সোজা কাজ নয় দিগম্বর শেঠ। পুজোর অছিলায় ড্রাগ প্রচার করা এবার বুঝবে। তার মানে? আমি বলে উঠলাম। তার মানে আদিনাথের আসল নাম হলো দিগম্বর শেঠ, মধ্যপ্রদেশের বাসিন্দা। সাধুর ভেগ নিয়ে পুজোর অছিলায় এরকম নকল দম্পতি নিয়ে সে ড্রাগ পাচার করত। আগে ড্রাগ পাচার করতে গিয়ে বিহারে ধরা পড়ে, তারপর জেল থেকে বেরিয়ে আদিনাথের নাম নিয়ে তারাপীঠে এসে চালিয়ে যায় তার একচ্ছত্র সাম্রাজ্য।
কিন্তু সমক সেনের আশায় ওনার সব আশায় জল ঢলে যায়। আমি তোকে ছাড়বো না। ওই জেলের লোহার খাঁচা আমাকে বেশি দিন আটকাতে পারবে না। আর যেদিন আমি বেরিয়ে আসবো সেদিন হবে তোর আর ওই তোর বন্ধুদের মৃত্যুদিন। দৃঢ় কণ্ঠে বলে উঠল আদিনাথ। দেখলাম মধুর মুখটা শুকিয়ে গেছে। আচ্ছা সমক, তুই বুঝলি কি করে যে আদিনাথই আসলে দিগম্বর শেঠ? নিজের কেড়ে আঙুলে আংটিকে চুম্বন করে বলে উঠল মধু। আমরা এখন টোটো করে বীরচন্দ্রপুর ঘুরতে যাচ্ছি। এর আগে আমি আর মধু গেলেও সমকের যাওয়া হয়নি, তাই গতকাল সব মেটার পরই আমরা ঠিক করি আজ বেরিয়ে পড়ব। মনটা ভালো রাখা ভীষণ প্রয়োজন। সমক মোবাইলে প্রকৃতির ছবি তুলছিল। মধুর কথায় ছবি তোলা থামিয়ে বলে উঠল, দেখ, প্রথম থেকেই আমার একটা সন্দেহ তো ছিলই। তার ওপর সেদিন শ্মশানে আদিনাথের কথাগুলো শোনার পর আমি ঠিক করি ওর সম্বন্ধে একটু খোঁজ নেওয়া দরকার। তাই আশেপাশের লোকেদের আদিনাথের বিষয়ে খোঁজ নিই। তারা বলে আদিনাথের 2 বছরের আগে এখানে কেউ দেখেনি, পরে কিছু ম্যাজিক দেখিয়ে মানুষের চোখে সম্মানের সিংহাসনে গিয়ে বসে। বেশ, তার ওপর সন্দেহের নজর পুরোপুরি মুছে যায়। এদিকে পুলিশ খবর প্রায় শ্মশানের ড্রাগ ব্যবসায়ীদের কারবার চলছে, কিন্তু সেটা কিভাবে ঘটছে সেটা জানা যায় না। তাই বাধ্য হয়ে আমার সাহায্য নেওয়া হয়। তবে পুলিশের সাহায্য না পেলে এই কেস সলভ করা সম্ভব ছিল না। আমি পুলিশের সাহায্য নিয়ে জানতে পারি দিগম্বর শেঠ নামের এক ড্রাগ ব্যবসায়ী গত 2 বছর আগে তিহার জেল থেকে ছাড়া পায়। বেশ, আমি 2 চা করব। তারপর কিছুক্ষণ চুপ থেকে সমক আবার বলে উঠল, তবে একটা কথা স্বীকার করতেই হবে, ভদ্রলোকের কিন্তু এলেম আছে। আমি অবাক হয়ে বললাম, কিসের এলেম? আরে ভাই, একজন অবাঙালি হয়ে এত সুন্দর বাংলা বলছে, কিভাবে সেটা রপ্ত করলো সেটা তো জানা দরকার। কিন্তু কাল রাতে এসব ঘটাবে তুই জানলি কি করে? ওই যে ছদ্মবেশ আর মুন্ডমান্নিতলা ধর্মশালার কিছুক্ষণ কাটিয়ে। মানে? মানে আমি এক বয়স্ক মানুষের ছদ্মবেশ ধরে ওই ধর্মশালায় কিছুক্ষণ কাটাই, আর সেখানেই এসব জানতে পারি। তারপর থানায় জানিয়ে একটা প্ল্যান করে তোদের শ্মশানে আসতে বলে দিই, আর তারপরে ঘটনা তোরা সব জানিস। মানে যদি আদিনাথ ওই জেল থেকে বেরিয়ে কিছু ক্ষতি করে ভাই? করুণ মুখে প্রশ্ন করলো মধু। সমক সেন থাকতে তোর কোনো বিপদ হবে না, এটুকু বলতে পারি। আর রইল কথা আদিনাথ, তাকে শান্তিতে জেলে থাকতে দে না। তাহলে এই আদিনাথকে কাল্টিভেট করতে হচ্ছে, কি বলিস? দূর পাগল, কালটিভেট যদি করতে হয় তাহলে সেটা তোকে করা দরকার। এই কেন কেন? একজন ভীতু লোক হয়ে যে সাহসিকতার পরিচয় দিলি, সেটা কালটিভেট না করে উপায় কি বল? আজ রাতে ঠান্ডা কুলফি আমার তরফ থেকে। এই কি যে বলিস, সবই ওই গ্রহেরই ফল। আপনারা শুনছিলেন শ্রী সোমনাথ ব্যানার্জির রচিত গল্প তারাপীঠে কেলেঙ্কারি। গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আরও এই ধরনের গল্প শুনতে আপনারা নজর রাখুন রহস্য ও রোমাঞ্চ